কুইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় ক্লাস 12-এর ডিএনএ রেপ্লিকেশন ইন প্রোক্যারিওট, অর্থাৎ ব্যাকটেরিয়ার ডিএনএ রেপ্লিকেশন। আজকে এটা হচ্ছে পার্ট 1 ভিডিও। এখানে শুধুমাত্র ইনিশিয়েশন পার্টটাকে আলোচনা করব। এরপরে ভিডিওতে ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন পার্টটাকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার অন্যান্য ক্লাস 12 ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। ডিএনএ রেপ্লিকেশন ইন প্রোক্যারিওটস এইটাই সিলেবাসে আছে, ইউক্যারিওটসটা নেই। তো প্রোক্যারিওটসের যে ডিএনএ সেটা সম্পর্কে আগে কিছু আমাদের জানতে হবে। যে প্রোক্যারিওটসদের ডিএনএ মানে ব্যাকটেরিয়াল ডিএনএ সেটা হলো হিস্টোন প্রোটিন তার সঙ্গে যুক্ত থাকে না, সেগুলো নিউক্লিওয়েড হিসেবে থাকে, নিউক্লিয়াসের ভেতরে থাকে না। সেগুলোর মধ্যে প্রোক্যারিওটিক ডিএনএর মধ্যে কোনো ক্রোমোজোম তৈরি হয় না। এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক ডিএনএর বৈশিষ্ট্য। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো প্রোক্যারিওটিক ডিএনএ হলো সার্কুলার ডিএনএ, অর্থাৎ গোল, কিন্তু ইউক্যারিওটিক ডিএনএ হলো লিনিয়ার, লম্বা। আমাদের ডিএনএ হচ্ছে লম্বা, কিন্তু প্রোক্যারিওটিক ডিএনএ হচ্ছে এরকম গোলাকার। এবার তাহলে একটা গোল ডিএনএকে যদি আমাকে রেপ্লিকেশন করতে হয় এস দশায়, তাহলে সেই রেপ্লিকেশন করার জন্য সেটাকে কিছু একটা অরিজিন দরকার, একটা শুরু জায়গা দরকার। কারণ গোল জিনিসে যেখান দিয়ে শুরু করবে সেখানে সে একটা গোল হয়ে আসবে, এইটাই হচ্ছে সমস্যা। তো এখানে শুরু যেখানে হয় সেই জায়গাটাকে বলা হয় অরিজিন সাইট বা অরিসি দিয়ে এই জায়গাটা এখানে রেপ্লিকেশন শুরু হয়, দিয়ে দুদিকে চলতে থাকে। দুটো এনজাইম দুদিক দিয়ে রেপ্লিকেশনটাকে কমপ্লিট করে এবং শেষ পর্যন্ত এখানটা যে টার্মিনেশন সাইট, টার সাইট, সেখানে এসে রেপ্লিকেশন শেষ হয়। তো ডিএনএ রেপ্লিকেশন করার আমার উদ্দেশ্য হচ্ছে ডিএনএর পরিমাণকে ডবল করা, যাতে অপত্য কোষ যেগুলো তৈরি হবে সেই F1 সেলগুলোর মধ্যে সমান ভাগে যাতে ডিএনএকে ভাগ করে দেওয়া যায়। তাহলে এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রচুর পরিমাণে এনজাইম দরকার এবং এটাকে 3টে ভাগে ভাগ করা যায়। যেমন ফার্স্ট হচ্ছে ইনিশিয়েশন, তারপরে ইলংগেশন, তারপরে হলো টার্মিনেশন। অর্থাৎ শুরু হলো, লম্বা হলো চেনটা, তারপরে শেষ হলো। এই 3টে দশায় একে ভাগ করা যাচ্ছে। আজকে আমরা শুধু আলোচনা করব ইনিশিয়েশন, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন কিভাবে শুরু হয় সেই ব্যাপারটা আজকে আলোচনা করব। তো এবার ডিএনএ রেপ্লিকেশনের যে ইনিশিয়েশন, অর্থাৎ যে জায়গাটা দিয়ে শুরু হয় সেটাকে বললাম অরিসি, অনেকে বলে অরিক্সি, সেটা নয়, অরিসি, অরিজিন, সেখান থেকে অরি কথাটা নেওয়া হয়েছে। তো অরিসির গঠনটা একটু বিশেষ প্রকৃতি, সেটা এবার দেখব। অরিসির গঠন হচ্ছে এখানে একটা 13 মার্ক সিকোয়েন্স থাকে আর একটা 9 মার্ক রিপিটেড সিকোয়েন্স থাকে। রিপিটেড সিকোয়েন্স মানে হচ্ছে একই সিকোয়েন্স বারবার রিপিট হয়। এখানে 9টা সিকোয়েন্স আছে, সেই 9টা সিকোয়েন্স বারবার রিপিট হয়, তাই বলা হচ্ছে 9 মার রিপিটস। আর এখানে তার একটু আগে 13টা সিকোয়েন্স আছে যেটা বারবার রিপিট হয়, তাই বলা হচ্ছে 13 মার রিপিটস। তো এই 9 মার রিপিটস গুলো এই একটা ব্লক যেখানে 9 মার যে সিকোয়েন্স সেটা বারবার রিপিট অবস্থায় আছে। 9টা নিউক্লিওটাইড, আবার সেই 9টা নিউক্লিওটাইড, আবার সেই 9টা নিউক্লিওটাইড, এইভাবে 9টা করে নিউক্লিওটাইড যেহেতু রিপিট অবস্থায় আছে তাই বলা হচ্ছে 9 মার সিকোয়েন্স। এরকম 1 2 3 4টে সিকোয়েন্স আছে। প্রথমটার নাম R1, তারপরে R5, তারপরে R2, তারপরে R4, R3টা নেই। তো এই 9 মার সিকোয়েন্স এই অরিসির মধ্যে ডিএনএ রেপ্লিকেশন শুরু করার ক্ষেত্রে খুব জরুরি। সেই একইভাবে 13 মার সিকোয়েন্স যেখানে ডিএনএটা খুলবে, এই 13 মার সিকোয়েন্সে ডিএনএটা খুলে রেপ্লিকেশন স্টার্ট হবে এখান থেকে। তো 13 মার সিকোয়েন্সও খুব জরুরি, যেখানে 13টা নিউক্লিওটাইড, 13টা, তারপরে 13টা, তারপরে 13টা, একই নিউক্লিওটাইডের সজ্জাক্রম বারবার রিপিট অবস্থায় আছে, তাই একে বলা হচ্ছে 13 মার সিকোয়েন্স। এবং এই 13 মার সিকোয়েন্স হচ্ছে এটি রিচ। তো আমরা এ ডবল বন্ড টি এটা আমরা জানি, তো এখানে এ ও টি বেশি থাকে। আর এ ডবল বন্ড টিকে সহজেই ভাঙা যায় কারণ এখানে দুটো বন্ধনী, কিন্তু জিসি থাকলে, জি ট্রিপল বন্ড সি থাকলে সেগুলোকে সহজে ভাঙা যায় না। তো এই সিকোয়েন্সগুলোর মধ্যে, এই 13 মার সিকোয়েন্সের মধ্যে এটি বন্ড বেশি থাকে, তার ফলে একে সহজেই ব্রেক করে ভেঙে দেওয়া যায়। কিন্তু জিসি বন্ড বেশি থাকলে, সেটা যেহেতু ট্রিপল বন্ড থাকে, তাই তাকে সহজে ভাঙা যায় না। তো এখানটা যেহেতু খুলবে, ডিএনএ স্ট্র্যান্ডগুলো যে নিজেদের মধ্যে যুক্ত হয়ে আছে সেটা যেহেতু এখানটা খুলবে, সেই কারণে এখানে এটি বন্ড বেশি আছে, যার ফলে একে সহজেই পৃথক করা যায় দুটো স্ট্র্যান্ডকে। আর এই জায়গাটাতে বসবে কিছু স্পেশাল প্রোটিনস, যেগুলোকে
প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের ক্ষেত্রে প্রায় সাদৃশ্যপূর্ণ, শুধু নামগুলো প্রোক্যারিওটে আলাদা, ইউক্যারিওটে আলাদা। যেমন প্রথম এই যে R1 এবং R5 এর মধ্যে বসবে IHA প্রোটিন। IHA প্রোটিন হচ্ছে ইন্টিগ্রেশন হোস্ট ফ্যাক্টর বলে একটা প্রোটিন, সেটা R1 ও R5 এর মাঝখানে বসবে। তো এই ডিএনএটাকে আমি ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, সেটা আমি লম্বা করে রেখেছিলাম, এটা প্রকৃতপক্ষে এরকম পেঁচিয়ে থাকবে। তো ডিএনএ আসলে এরকম দ্বিতন্ত্রী একটা পেঁচানো জিনিস। তো এইটাকে ভালোভাবে দেখলে আমি দেখতে পাবো, তাহলে এইখানে আমি 9 বার রিপিটগুলোকে এঁকেছি, আর এইখানে 3টে 13 বার রিপিটকে এঁকেছি। 3টে 13 বার রিপিট, 3টে 9 বার রিপিট। 9 বার রিপিটে এই যে প্রোটিনগুলোকে এখানে আঁকা হয়েছে, এই প্রোটিনগুলো হচ্ছে ডিএনএ এ প্রোটিন, যেটা এটিপির সঙ্গে যুক্ত থাকে। তো 9 বার রিপিটে বসে ডিএনএ এ প্রোটিন। তাহলে ডিএনএ এ প্রোটিন, এই যে লাল কালারে আঁকা আছে, এই ডিএনএ এ প্রোটিনগুলো 9 বার রিপিটে গিয়ে বসে। ডিএনএ এ প্রোটিন এটিপি সঙ্গে যুক্ত অবস্থায় থাকে এবং এটিপিকে ভাঙিয়ে ও এডিপি করতে পারে। সেটা করে কি লাভ হয় বলছি। আর তাহলে ডিএনএ এ প্রোটিন এই জায়গাটা একটা, এই 9 বার রিপিটসগুলোতে একটা নেগেটিভ সুপার কয়েলিং একটা সৃষ্টি করে। নেগেটিভ সুপার কয়েলিং মানে কি? ধরো বাজার থেকে একটা নাইলন দড়ি কিনে আনা হয়েছে, এবার সেই নাইলন দড়িটাকে আমি খুলতে যাচ্ছি, সেটা তো খুব পেঁচানো থাকে। এবার সেই দড়িটাকে যদি খুলতে যাই, তাহলে সামনের দিকটা আরও পেঁচিয়ে যায়। ডিএনএ ক্ষেত্রেও তাই, ডিএনএ একটা অলরেডি পেঁচানো জিনিস। পেঁচানো জিনিসটা যদি আমি এরকম করে টেনে খুলতে যাই, তাহলে তার সামনে পেছনে যে অংশগুলো আছে সেগুলো আরও নিজেদের মধ্যে পেঁচিয়ে যাবে। তো সেই ঘটনাটা হলে, অর্থাৎ খুললেই পেঁচিয়ে যাবে, তো সেই খোলার কাজটা করবে এই ডিএনএ এ, যার ফলে কি হবে, খোলার কাজটা মানে হচ্ছে ওই সুপার কয়েলিং টেনশন দেওয়ার কাজটা করবে। অর্থাৎ সুপার কয়েল মানে একবার তো পেঁচিয়ে আছে, তাকে বলা হচ্ছে কয়েল, আরও নিজেদের মধ্যে পেঁচিয়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে সুপার কয়েল। তো একটা নাইলনের দড়ির কথা ভাবলে এটা ভালো হয়ে যায়। নাইলনের দড়িটা যদি আমাকে ছাড়াতে যাই, তাহলে দড়ির সামনে জায়গাগুলো আরও পেঁচিয়ে যায় নিজেদের মধ্যে, সেটাকে বলা হচ্ছে সুপার কয়েলিং। তো এখানে সেই নেগেটিভ সুপার কয়েলিং চাপ দেবে ডিএনএ এ এই জায়গাটার মধ্যে। সেই চাপটা সহ্য করতে না পেরে এই 13 বার সিকোয়েন্সের যে ডিএনএ ছিল, যেখানে এটি বন্ড বেশি ছিল, সেইখানকার ডিএনএটা খুলে যাবে। সেইখানকার ডিএনএর মধ্যে যে এ এবং টি বন্ডগুলো ছিল, সেগুলো খুলে যাবে নিজেদের মধ্যে। তাহলে এইভাবে ডিএনএকে ব্রেক করা হয়। তাহলে কিভাবে করবে না, ডিএনএ এ প্রোটিন এটিপি হাইড্রোলিসিসের মাধ্যমে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটিপি হাইড্রোলিসিস না হলে ব্যাপারটা ঘটবে না। এই এটিপিকে ভাঙিয়ে সেখানে এডিপি করে, এবং সেই এটিপি হাইড্রোলিসিসের যে শক্তিটা ওখানে তৈরি হয়, সেই শক্তিটা কাজে লাগিয়ে এই 13 বার সিকোয়েন্সে ডিএনএটা খুলে এরকম দেখতে লাগবে। তাহলে এইভাবে ডিএনএটাকে প্রথমে খোলা হচ্ছে 9 বার সিকোয়েন্স ও 13 বার সিকোয়েন্স দুটোর সাহায্যে এবং ডিএনএ এ প্রোটিনের সাহায্যে। এবার যখন ডিএনএটা খুলতে শুরু করলো, জাস্ট খুলেছে, তখনও কিন্তু এরকম বড় একটা হামক তৈরি হয়, এই জায়গাটা একটু খুলেছে। সেই সময় একটা প্রোটিনকে সেখানে বসানো হয়, তাকে বলা হচ্ছে ডিএনএ বি। তাহলে ডিএনএ এর কাজ হলো, এবার হচ্ছে ডিএনএ বি। তাহলে এই জায়গায় অনেকগুলো প্রোটিন একসাথে ঢুকছে। এক হচ্ছে এসএসবি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, ডিএনএ বি, ডিএনএ এ ও ডিএনএ জি। একটা একটা করে কাজ দেখব। ফার্স্ট আমরা আসছি ডিএনএ বি, যাকে বলা হচ্ছে হেলিকেজ। হেলিকেজ মানে হচ্ছে যেটা ডিএনএ হেলিক্সকে কাটতে 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 এগিয়ে যায়। তাহলে এই প্রোটিনটা কি করবে, আগে এখানে সব ডবল বন্ড ছিল, তাহলে এই যে হেলিকেজ প্রোটিন এইখানে আঁকা হয়েছে, এই ডবল স্ট্র্যান্ডের ডিএনএটা মুখে বসে আছে, এইদিকে এগোচ্ছে, আর এই হেলিকেজ প্রোটিন এইদিকে এগোচ্ছে। তাহলে এই যে হেলিকেজ প্রোটিন, এই হেলিকেজ প্রোটিনগুলো কি করবে, ডিএনএ যে ডবল স্ট্র্যান্ডের ডিএনএ, তাকে কেটে 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 খুলতে 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 যাবে, অর্থাৎ মাঝে হাইড্রোজেন বন্ডগুলোকে কাটতে কাটতে এগিয়ে যাবে। সেই হেলিকেজ প্রোটিন এখানে লাগলো। কিন্তু এই হেলিকেজ প্রোটিন ডিএনএ রেপ্লিকেশন যে ফর্ক, সেখানে বসে কিভাবে 5 প্রাইম টু 3 প্রাইম দিকে এগিয়ে যায় আর হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে ডিএনএ স্ট্র্যান্ডগুলোকে সেপারেট করে, সেটাই এখানে দেখানো হয়েছে। কিন্তু এই হেলিকেজ প্রোটিন বা যাকে বলা হচ্ছে প্রোক্যারিওটের ডিএনএ বি, সে একা লাগতে পারে না, তাকে এখানে লোড করার জন্য আরেকটা প্রোটিন দরকার, যাকে বলা হচ্ছে ডিএনএ সি। তাহলে ব্যাপারটা কি ঘটলো, আমি আরেকবার এই জায়গাটা এঁকে দিচ্ছি। তাহলে এইখানটা ডিএনএটা খানিকটা খোলা হয়েছিল, খোলা হওয়ার পর এই যেখানটা ডবল স্ট্র্যান্ডের ডিএনএ গুলো খুলবে,
সেই জায়গাতে বসলো হচ্ছে ডিএনএ বি প্রোটিন, আর ডিএনএ বি প্রোটিনকে লাগাতে পরে হেলিকেজ লোডার বা ডিএনএ সি প্রোটিন। তাহলে তার এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে ডিএনএ সি বা হেলিকেজ লোডার, যেটা হেলিকেজ বা ডিএনএ বি কে লোড করায় এই 13 মান সিকোয়েন্স যেখানে ডিএনএটা খুলেছে সেই জায়গায়। আর হেলিকেজের কাজ হচ্ছে ডিএনএ দুটো যে স্ট্র্যান্ড নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে আছে তাকে খুলে দেওয়া, তাকে সেপারেট করে দেওয়া কাজ হচ্ছে হেলিকেজ। এবার ব্যাপারটা কি, হেলিকেজ যদি সেপারেট করেও দেয় তাহলেও কিন্তু ডিএনএ স্ট্র্যান্ড আবার নিজেদের মধ্যে পেয়ার করে যাবে, তাহলে তো আমি কি করে রেপ্লিকেশন করব? সেই কারণে আর একটা প্রোটিন দরকার যাকে বলা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবি, যেটা এই সিঙ্গেল স্ট্র্যান্ডে যুক্ত হয়ে থাকবে আর এই দুটো স্ট্র্যান্ডকে নিজেদের মধ্যে পুনরায় পেঁচিয়ে দিতে দেবে না যতক্ষণ না পর্যন্ত এই জায়গার রেপ্লিকেশনটা কমপ্লিট হচ্ছে। তাহলে কি হলো, প্রথমে ডিএনএ বি বা হেলিকেজ গিয়ে দুটো ডিএনএ তন্ত্রীকে ছাড়িয়ে দিল, তারপরে এসএসবি গিয়ে সেই ছেড়ে যাওয়া ডিএনএটা যাতে আবার পেঁচিয়ে যেতে না পারে সেই জন্য তাদেরকে ধরে রেখে দিল। ঠিক তাহলে এসএসবি কাজ বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ হচ্ছে যাতে ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড অবস্থাতেই থাকে, ডবল স্ট্র্যান্ড হয়ে আবার যেন পেঁচিয়ে না যায় সেই কাজটা করে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবি। নেক্সট ডিএনএ জি, এবার এখানে লোড হবে ডিএনএ জি প্রোটিন। তো ডিএনএ জি প্রোটিন আমি দেখিয়েছি এইটা হলো ডিএনএ জি, দুটো স্ট্র্যান্ডে লোড হয়েছে, যেটা অ্যাকচুয়ালি এক ধরনের আরএনএ পলিমারেজ, অর্থাৎ যে ডিএনএ থেকে আরএনএ বানাতে পারে। তো এটাকে আরেক কথা বলা হয় প্রাইমেজ। কোনো জিনিস প্রাইম করা মানে হচ্ছে শুরু করা। তো মজার ব্যাপার, এখানে ডিএনএ রেপ্লিকেশনের জন্য দায়ী প্রধান উৎসেচক হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, কিন্তু ডিএনএ পলিমারেজ 3 প্রথমে কোনো রেপ্লিকেশন শুরু করতে পারে না, এটা মনে রাখতে হবে। ডিএনএ পলিমারেজ 3 রেপ্লিকেশনকে শুরু করতে পারে না, আগে একটুখানি আরএনএ প্রাইমার দরকার, সেই আরএনএ প্রাইমার থেকে আবার ডিএনএ বানাবে। তাহলে ব্যাপারটা কি, আমি তো বানাতে চলেছি ডিএনএ থেকে ডিএনএ, কিন্তু একটু আরএনএ না হলে ডিএনএ থেকে ডিএনএ বানাতে পারে না। কে পারে না? ডিএনএ পলিমারেজ 3। সেই কারণে এখানে লোড হয়েছে ডিএনএ জি বা প্রাইমেজ। প্রাইমেজ কি করবে, এবার এই দুটো স্ট্র্যান্ডে একটু করে আরএনএ প্রাইমার তৈরি করবে, যাতে এরপরে ডিএনএ পলিমারেজ এসে প্রাইমারের পর থেকে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা এদিকে এগোচ্ছে আর এটা এদিকে এগোচ্ছে। তাহলে প্রাইমেজের পরে কি হবে না, প্রাইমেজ কি করছে, ছোট্ট একটু আরএনএ প্রাইমার তৈরি করছে, অবশ্যই 5 প্রাইম টু 3 প্রাইম। সবসময় মনে রাখতে হবে, প্রাইমেজ থেকে আরম্ভ করে ডিএনএ পলিমারেজ, যত পলিমারেজ এনজাইম আছে সবাই 5 প্রাইম টু 3 প্রাইম দিকে এগোয়, স্পেসিফিক যেগুলো একটু প্রুফ রিডিং করে সেগুলো বাদ দিয়ে। তো বেশিরভাগ পলিমারেজই 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে নতুন স্ট্র্যান্ড সংশ্লেষ করে। তাহলে যে স্ট্র্যান্ডের ওপর বসে সংশ্লেষ করছে সেটা হবে 3 প্রাইম টু 5 প্রাইম। এটা আমি পরের দিন ইলংগেশনের ভিডিওতে আলোচনা করব। তো 5 প্রাইম থেকে 3 প্রাইম একটা ছোট্ট আরএনএ প্রাইমার তৈরি করলো। এই 3 প্রাইম প্রান্তে আমরা জানি একটা ওইচ থাকে, যে কোনো ডিএনএ যখন একটা স্ট্র্যান্ড তৈরি হয় তার শেষ যেটা থাকে সেটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, আর শুরুটা হয় 5 প্রাইম প্রান্ত। তাহলে যে 3 প্রাইম প্রান্তে একটা ওইচ পড়ে থাকবে, যে পেন্টোজ শর্করা, সেই ওইচটা থেকে আরও নতুন ডিএনএ সংশ্লেষ করতে পারবে ডিএনএ পলিমারেজ 3, তার আগে পারবে না। তাই এখানে একটা প্রাইমেজকে যুক্ত করতে হলো। এবার তাহলে কি হচ্ছে, এদিকে হেলিকেজ লোডারের কাজ শেষ, তাহলে হেলিকেজ লোডার এবার খুলে যাবে। হেলিকেজ এসে ডিএনএকে দুদিক থেকে খুলতে থাকবে, যত ডিএনএ এগোবে ডিএনএ তত খুলতে থাকবে। পেছন ডিএনএ যাতে আবার পেঁচিয়ে না যায় সেই কারণে সেখানে এসএসবি বসে আছে, যাতে ডিএনএটা আবার পেঁচিয়ে না যায়। এবার খুলতে থাকলে সেই যে বললাম নেগেটিভ সুপার কয়েল, সেই নেগেটিভ সুপার কয়েলটা তৈরি হবে, মানে সামনের অংশটা আরও পেঁচিয়ে যাবে। সেইটা যাতে রিলিজড হয় সেই চাপটার জন্য কি হবে, বেশি দূরে খোলা যাবে না, একটা সময় হবে পুরো ডিএনএটা গিট পাকিয়ে জট পাকিয়ে যাবে ডিএনএটাকে খুলতে থাকলে। সেইখানে কি হয়, ডিএনএ সামনে অংশটা কেটে যায়, দিয়ে রোটেট করে আবার ঠিক হয়ে যায়। তো ওই যে কেটে দেওয়ার কাজটা সেটা করবে টোপো আইসোমারেজ 1 ও 2, বা আরেক কথা একে বলা হয় ডিএনএ গাইরেজ। তো এই গাইরেজ বা টোপো আইসোমারেজ 1 ও 2, টোপো আইসোমারেজ 1 একটা স্ট্র্যান্ডকে কাটে,
টোপোআইসোমারেজ 2 দুটো স্ট্র্যান্ডকে কাটে। যেভাবে কেটে তাহলে এর সামনের জায়গাটা কুটলি পাকিয়ে গেছে, এইখানটা এই দিক দিয়ে ছাড়তে গেলে সেই জায়গাটাকে পুনরায় তার সুপার কয়েলিং টেনশনটাকে রিলিজ করার জন্য থাকবে টোপোআইসোমারেজ 1 ও 2, যাতে ডিএনএটা আরও পেঁচিয়ে না যায়। কারণ একটা পেঁচানো জিনিসকে খুললে তার সামনেটা আরও পেঁচিয়ে যায়, তাকে বলা হচ্ছে সুপার কয়েল। সেই সুপার কয়েল যাতে না হয় সেই কারণে টোপোআইসোমারেজ 1 ও 2 সামনের অংশগুলোকে কেটে দিয়ে সুপার কয়েল টেনশনটাকে রিলিজ করে দেয়। তাহলে এখন ডিএনএতে এই যে এই জায়গাটা তৈরি হলো, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন আই বা রেপ্লিকেশন ফর্ক। ফর্ক বলা হবে কোন দিকটাকে? এই একটা দিক বা এই দিকটা, যে কোনো একটা দিক যদি ভাবি, তাহলে এই দিকটা দেখতে এইরকম, কেন একটা ফর্ক এন্ড, ওদিকটা দেখতেও এইরকম একটা ফর্ক এন্ড। তাহলে এই একটা পার্ট যদি 50% দিক যদি আমি দেখি, তাহলে এরকম দেখতে লাগবে। এইটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, কেন এরকম হাঁ করে আছে মুখটা। সেখানে তাহলে কি কি থাকছে? একটা হেলিকেজ থাকবে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, প্রাইমেজ থাকবে, আর ছোট্ট আরএনএ প্রাইমার তৈরি হবে, যার একটা 3 প্রাইম ওইচ প্রান্ত থাকবে, যেখান থেকে পরবর্তীকালে ডিএনএ তৈরি হবে। তাহলে এই রেপ্লিকেশন ফর্ক এইদিকেও হয়েছে, এইদিকেও রেপ্লিকেশন ফর্ক হয়েছে, দিয়ে দুদিক থেকে একটা এইদিকে আর একটা এইদিকে ডিএনএ স্ট্র্যান্ড নতুন করে তৈরি হতে শুরু হবে। এবার এই রেপ্লিকেশন ফর্ক আর তার সঙ্গে এসএসবি, ডিএনএ বি, ডিএনএ জি, এই প্রোটিনগুলোকে একসাথে এই কমপ্লেক্সটাকে বলা হয় প্রাইমোজোম। অর্থাৎ এটা হলো এখানে প্রথম ডিএনএ ইনিশিয়েশন হচ্ছে, এই কমপ্লেক্সটাকে বলা হচ্ছে প্রাইমোজোম, এবং আরএনএ প্রাইমার সবগুলোকে একসাথে। নেক্সট ইনিশিয়েশনের শেষ স্টেপ হচ্ছে এখানে বসবে ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 দিয়ে বসবে, তখন এই এসএস, ডিএনএ সি এগুলো খুলে যাবে, তখন আরএনএ প্রাইমার যেটা ডিএনএ জি সেটাও খুলে যাবে। তাহলে এখন বসবে এখানে এসে একটা হলো এটা ডিএনএ পলিমারেজ, আর এটা হলো তার ক্লাম। সেটা আমি ক্লাম্পের ব্যাপারটা পরের দিন করব। এটা হলো তার ক্লাম। তাহলে এইভাবে ডিএনএ পলিমারেজ 3 এবার এখানে এসে বসবে। ডিএনএ পলিমারেজ 3 যখন এই প্রাইমোজোমে বসলো, তখন থেকেই স্টার্ট হলো ইলংগেশন। তার আগে পর্যন্ত এইটা বা প্রাইমোজোম বা ইনিশিয়েশন কমপ্লেক্স যেটা ছিল, সেখানে ডিএনএ পলিমারেজ 3 এসে বসে কমপ্লিট ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করলো। এরপরে শুরু হবে ইলংগেশন পার্ট। তাহলে এই পুরো ইনিশিয়েশন ব্যাপারটাকে যদি সামারি করি, তাহলে কি দাঁড়ায় ছোট্ট করে বলে দিই। এটা হলো কিছু 9 মার রিপিটার্সে, কিছু 13 মার রিপিটস আছে। 9 মার রিপিটসে 9টা নিউক্লিওটাইড বারবার রিপিট অবস্থায় আছে, যেখানে বসছে প্রথমে ডিএনএ এ প্রোটিন, সে এটিপি হাইড্রোলিসিসের মাধ্যমে এই 13 মার সিকোয়েন্সের ডিএনএটাকে এরকম খুলে দিচ্ছে। খুলে দেওয়ার পর সেখানে যাতে খোলা স্ট্র্যান্ডগুলো পুনরায় যুক্ত হতে না পারে, তাই সেখানে বসছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, যাতে সেগুলো খোলা থাকে। আর ডিএনএ বি যেটা হেলিকেজ, তাকে লোড করায় ডিএনএ সি বা হেলিকেজ লোডার। হেলিকেজের কাজ হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ডকে এবার দুদিক থেকে খুলতে যাওয়া। খুলতে যাওয়ার ফলে দুদিকে দুটো ফর্ক সৃষ্টি হচ্ছে, যাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। নেক্সট সেখানে উপস্থিত প্রাইমেজ, যে একটা ছোট্ট আরএনএ প্রাইমার তৈরি করছে। এইটা তৈরি না করলে ডিএনএ পলিমারেজ 3 এই স্ট্র্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তাহলে এইভাবে তৈরি হলো ইনিশিয়েশন কমপ্লেক্স, বা আরেক কথায় বলা হচ্ছে প্রাইমোজোম। এখানে শেষ পর্যায়ে বসছে ডিএনএ পলিমারেজ 3। তাহলে এখানে কি প্রশ্ন আসে, যে প্রত্যেকটা এনজাইমের কি গুরুত্ব, সেইগুলো এখানে প্রশ্ন আসে, যে ইনিশিয়েশনে কোন কোন এনজাইমগুলো কাজে লাগে। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, লাইক ও কমেন্ট করে জানাও কেমন লাগছে। কুইক বায়োলজি ফেসবুক গ্রুপ বা পেজটাকে জয়েন করতে পারো, লাইক করতে পারো, আর বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন ভিডিও আনলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। ধন্যবাদ।